গাইস, পিএসসি ক্লার্কশিপ 2023 তাদের হয়ে যাওয়ার পর আমাদের কয়েকদিন আগেই এক্সাম কমপ্লিট হয়েছে। 4টে সিজনে এক্সাম হয়েছে। তো এক্সাম পেপার আজকে পিএসসি তাদের ওয়েবসাইটে আপলোড করেছে এবং সেখানে 4টি সেশনের পরীক্ষা ছিল। প্রথম দিন 2টি সেশন এবং তারপরের দিন আরও 2টি সেশন। তো আমাদের প্রথম সেশনের যে এক্সাম পেপার তার সেই কোশ্চেন পেপারের ম্যাথস কোশ্চেনগুলো আজকে আমরা সলভ করব। দেখো, এটা একদম অফিসিয়াল সাইট থেকেই ডাউনলোড করা হয়েছে। দুঃখের বিষয়, পিএসসি ক্লার্কশিপ এক্সামিনেশন স্পেলিং এখানে ভুল দেওয়া হয়েছে। তো কোনো ব্যাপার না, পিএসসি থেকে এইগুলো আশাপ্রত এরকম ছোটোখাটো ভুল পিএসসি করেই থাকে, তার জন্য কোনো অসুবিধার ব্যাপার না। 31 নাম্বার কোশ্চেন। 31 নাম্বার কোশ্চেনে কী বলা হয়েছে? 10জন পুরুষ একটি কাজ 15 দিনে শেষ করে, খুব ভালো কথা, এবং 15 জন মহিলা ওই কাজ 12 দিনে শেষ করে। যদি 10জন পুরুষ এবং 15 জন মহিলা একত্রে কাজটি করে তবে কতদিনে কাজ শেষ হবে? তাহলে 10জন পুরুষ যদি কাজ করছে মানে 10জন পুরুষের এফিসিয়েন্সি কাজ করছে। সিমিলারলি 15 জন মহিলা কাজ করছে মানে 15 জন মহিলার এফিসিয়েন্সি কাজ করছে। তাহলে যদি আমার 10জন পুরুষ এবং 15 জন মহিলাই পরবর্তীকালে কাজ করে, তাহলে এই 10 আর 15 নাম্বার কোনো ম্যাটার করে না। প্রশ্নটা এরকম হয়ে গেল যে এ একটি কাজ, এ কারা না, এ হচ্ছে 10জন পুরুষ, এ একটি কাজ 15 দিনে করছে, এবং বি বি হচ্ছে কারা না, বি হচ্ছে 15 জন মহিলা, তারা সেই কাজটি করছে 12 দিনে। তাহলে যদি 10জন পুরুষ 15 জন মহিলা, তার মানে কি এ এবং বি একত্রে কাজটি করে, তাহলে কাজটি কত দিনে শেষ হবে? তাহলে ডাইরেক্ট ফর্মুলা আমরা জানি, এ যদি একটি কাজ এক্স দিনে করে, বি যদি একটি কাজ ওয়াই দিনে করে, তাহলে এ এবং বি একত্রে সেই কাজ কত দিনে করবে না, এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, তার মানে 15 × 12 বাই 15 + 12, দ্যাট ইজ 27। কাটাকুটি যাচ্ছে দেখতে পাচ্ছি 3 দিয়ে, 3 4 12, 3 9 27, সেখানে আর একটা কাটাকুটি যাচ্ছে 3 দিয়ে, তাহলে 5 4 20 বাই 3, দ্যাট ইজ 6 × 2 = 3। অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 32-তে বলা হয়েছে, দুটি ট্রেনের গতিবেগের অনুপাত 7:8। যদি দ্বিতীয় ট্রেনটি 4 ঘন্টায় 400 কিমি যায় তবে প্রথম ট্রেনের গতিবেগ কত হবে? তাহলে দ্বিতীয় ট্রেনটি 4 ঘন্টায় 400 কিমি যাচ্ছে, তাহলে গতিবেগ কত? 400/4, দ্যাট ইজ 100 km/h। তাহলে এবার দেখো, 7:8 কী বলা হয়েছে না, ট্রেন দুটির গতিবেগের অনুপাত, তার মানে 8-এর ভ্যালু কত না 100 km/h। তাহলে আমার নির্ণয় করতে হবে কি 7-এর ভ্যালু কত হবে। তাহলে 8-এর ভ্যালু যদি 100 km/h হয়, তাহলে 1-এর ভ্যালু হবে 100/8, তাহলে 7-এর ভ্যালু কত হবে না 700/8। আর 700/8 অবশ্যই ফ্র্যাকশন ভ্যালু হবে বা পয়েন্টে আনসার আসবে, তার মানে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের কারেক্ট আনসার। যদি তোমরা করে দেখো তাও দেখবে 87.5ই আসছে কারেক্ট আনসার। তাহলে এই হলো 32 নম্বর কোশ্চেন। এরপরে চলে যাই 35 নম্বর প্রশ্নে। কী বলা হয়েছে? কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 1356, 1868 এবং 2764কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 12 ভাগশেষ থাকবে? প্রতি ক্ষেত্রে ভাগশেষ 12 হবে। তাহলে দেখো, যদি তোমাকে আমি বলি যে একটি সংখ্যা ধরো এন, সাপোজ, এবার যদি 1356কে এন দিয়ে ভাগ করা হয়, তাহলে তুমি বলবে 12 ভাগশেষ থাকছে। তাহলে যদি এই 1356কে এন দিয়ে ভাগ করে 12 অবশেষ থাকে, যদি আমি 12 অবশেষ না চাই, যদি বলি যে এমন কোন সংখ্যা যেটাকে এন দিয়ে ভাগ করলে পুরোপুরি মিলে যাবে, তুমি বলবে দাদা তাহলে 12 যদি অবশেষ না থাকতে হয়, তাহলে যদি 12 আমি এখান থেকে বিয়োগ করে দিই, 12 যদি মাইনাস করে দিই, তাহলে আমি দেখতে পাবো যে 1356 - 12, দ্যাট ইজ 1344, যাকে এন দিয়ে ভাগ করলে পুরোপুরি মিলে যাবে, অর্থাৎ ভাগশেষ থাকবে 0। তাহলে এটাই আমায় তোমায় করতে হবে প্রথম কাজ। নেক্সট 1868কে এন দিয়ে ভাগ করছি, 12 অবশেষ পাচ্ছি, তাহলে যদি 1868 - 12, তার মানে কত না 1856 করে নিই, তাহলে এন দিয়ে ভাগ করলে আমি কী পাবো? অবশেষ বা ভাগশেষ 0 পাবো। সিমিলারলি 2764, 2764 থেকে যদি আমি 12 বিয়োগ করে দিই, তারপর এন দিয়ে ভাগ করি, তাহলেও ভাগশেষ কী হবে? 0 হবে। তাহলে 2764 - 12, দ্যাট ইজ 2752। তাহলে এই যে তিনটি সংখ্যা, এই তিনটি সংখ্যাকেই এন দিয়ে পুরোপুরি ভাগ যাবে, এন দিয়ে পুরোপুরি ভাগ যাবে। তাহলে এনের ভ্যালু মানে নির্ণয় করতে হবে। তাহলে এনের ভ্যালু কী হবে? এই তিনটি সংখ্যার গসাগু, এই তিনটি সংখ্যার গসাগু। এবার এত বড় বড় সংখ্যা গসাগু নির্ণয় করবো কী করে আমরা? তাহলে এত বড় বড় সংখ্যাকে না রেখে তোমরা একটা কাজ করো, এদের প্রত্যেকটার থেকে প্রত্যেকটা ডিফারেন্স বের করে নাও।
তাদের গসাগু নির্ণয় করো, গসাগু সেমই হবে, ঠিক আছে। তাহলে 1344 1856, এদের মধ্যে ডিফারেন্স কত? এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে, তুমি বলবে দাদা 4 থেকে 6 2, এখানে 1, 3 থেকে 1, 512। সিমিলারলি 2752 বা 2752 থেকে 1856 বিয়োগ করলে কত পড়ে থাকে? আমি দেখতে পাচ্ছি এখানে 6 পড়ে থাকছে, এখানে হচ্ছে তোমার 9, আর এখানে হচ্ছে তোমার 8, তাহলে 896। এবার দেখো এই 512 896 আরেকটি নাম্বার পাবো, সেটি হচ্ছে 1344 আর 2752 ডিফারেন্স। সেটি এখন তোমার নির্ণয় করতে হবে না, আগে 512 আর 896 কী নির্ণয় করবো? HCF নির্ণয় করব, তারপরে আমরা থার্ড নাম্বারকে বিবেচনা করব। তাহলে দেখো 512 896 যখন আমরা ডিফারেন্স HCF নির্ণয় করব, 512 আর 896 ভাগ প্রক্রিয়া আমরা এদের HCF বা গসাগু নির্ণয় করতে পারি। কিন্তু আমি দেখেই বুঝতে পারছি যে 512 124 দিয়ে 128 দিয়ে পুরোপুরি ভাগ যায়, 128 দিয়ে পুরোপুরি ভাগ যায়, এবং 896ও 128 দিয়ে পুরোপুরি ভাগ যায়। মানে এদের HCF কত? না 128। এদের HCF কত? 128। 128 কি অপশানে দেখতে পাচ্ছি না? তার মানে যখন আমি 1344 এবং 2752 ডিফারেন্সকে 128 দিয়ে ভাগ করব, সেটি ভাগ পুরোপুরি যাবে না। তার মানে অবশ্যই এই তিনজনকার HCF 512 896 এবং 2752 এবং 1344 যে ডিফারেন্স হবে, তাদের HCF 128 হবে না, কিন্তু 128-এর কোনো কী হবে? ফ্যাক্টর হবে। তাহলে 128-এর ফ্যাক্টর এখানে কোথায় লুকিয়ে আছে? 156 কি 128-এর ফ্যাক্টর না? 260 কি 128-এর ফ্যাক্টর না? 124 কি 128-এর ফ্যাক্টর না? একমাত্র 64ই হচ্ছে 128-এর ফ্যাক্টর। তার মানে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের কারেক্ট আনসার। তাই থার্ড ডিফারেন্স নির্ণয় করার প্রয়োজনই নেই। কোশ্চেন নাম্বার 37-এ বলা হয়েছে 9টা ও 10টার মধ্যে কোন সময়ে ঘড়ির দুটো কাঁটা একসঙ্গে থাকবে। তাহলে এই প্রশ্নটি করার জন্য তোমাকে একটু বেসিক নলেজ রাখতে হবে, আর একটি ছোট্ট জিনিস জানতে হবে, যার দ্বারা এই প্রশ্নের সলিউশন তোমরা সেকেন্ডে করতে পারবে, কোনো রকম কোনো ফর্মুলার প্রয়োজন নেই। দেখো ঘড়ি সাধারণত কীরকম দেখতে হয়, আগে একটা ঘড়ি এঁকে নাও। তাহলে এই হচ্ছে আমার ঘড়ির রাউন্ড, এদিকে উপরে থাকে 12, নিচে 6, এখানে 9, আর এখানে হচ্ছে 3, আর এখানে 1 2 প্রত্যেকটা ঘড়ি কেন, তাহলে দেখবে সুবিধা হবে। 4 5 7 8 10 11। এবার কী বলেছে? 9টার সময়, তাহলে 9টা থেকে আমার 10টার মধ্যে, তাহলে আগে বাজছে 9টা। ঘন্টার কাঁটাকে 9 থেকে 10-এর ঘরে যেতে হবে, তাই তো? আর এটা হচ্ছে মিনিটের কাঁটা, যেটা 12 উপরে আছে, সেটাকে ক্রমশ আবার ঘুরে ঘুরে 12-তে আসতে হবে, ঠিক আছে? তাহলে মনে রাখবো, আমি ভেবে নিলাম যে এই ঘন্টার কাঁটা ফিক্সড, ঠিক আছে? তাহলে মিনিটের কাঁটাকে যদি 12-র ঘর থেকে আবার এই 9-এর ঘরে আসতে হয়, 12-র ঘর থেকে ঘুরে ঘুরে 9-এর ঘরে আসে, তবেই এটা একসঙ্গে কী হবে? না একটার ওপর আর একটা এসে পড়বে, তাই তো? সেটাই আমি জানতে চাইছি, 9টা থেকে 10টার মধ্যে কোন সময় ঘড়ির দুটো কাঁটা একসঙ্গে থাকবে। তা আমি ধরে নেবো কি, যে ঘন্টার কাঁটা ফিক্সড আছে, মিনিটের কাঁটা ঘুরে ঘুরে এসে এর ওপর কী হবে? এসে পড়ে যাবে দুম করে। তাহলে দেখতে পাচ্ছি কত ঘর আসতে হচ্ছে মিনিটের কাঁটাকে, এখানে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, 7 ঘর, 8 ঘর, আর এই 9 ঘর। আর প্রত্যেকটা ঘর কত মিনিট করে গো? 5 মিনিট করে। তাই টোটাল 45 মিনিট আমাকে কী করতে হচ্ছে? না মিনিটের কাঁটাকে ঘুরতে হচ্ছে, 45 মিনিট ঘুরতে হচ্ছে, বা 45 মিনিট গেন করতে হচ্ছে। শুধু একটা কনসেপ্ট মনে রাখবো, যে মিনিটের কাঁটাকে 55 মিনিট, এটা হলো গ্যাপ, এই যে স্পেস, এগুলো এই গ্যাপটা হচ্ছে 45 মিনিটের গ্যাপ। মিনিটের কাঁটার 55 মিনিট গ্যাপ পূরণ করতে, 55 মিনিট গ্যাপ পূরণ করতে সময় লাগে কত? না 60 মিনিট। সময় লাগে কত? 60 মিনিট। গ্যাপ কতটা পূরণ করতে হবে গো? 45 মিনিটের গ্যাপ পূরণ করতে হবে। সময় লাগবে কত? না 60/55 × 45। কাটাকুটি করে দাও। কাটাকুটি করলে কত হচ্ছে? 5 9 45, 5 11 55, মানে 6 9 54, মানে 540/11। আর 540/11 মানে হচ্ছে কত? 4 আবার পুরোপুরি যাচ্ছে, 9 49 শূন্য 1-এর 11, 49 শূন্য 1-এর 11 মিনিট সময় লাগছে। 9টা থেকে 10টার মধ্যে ঘড়ির দুটো কাঁটাকে একসঙ্গে হতে। এবার
আনসার দেখো কীরকম আছে, 9:45, 9:55, 9:49, 9:11, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 49:11 একটা জায়গা দিয়েছি, সেটা হচ্ছে অপশান সি হয়ে যাবে কারেক্ট আনসার। কিন্তু এখানে যদি আরেকটা জায়গায় 49:11 থাকতো এবং সেখানে আনসারটা এরকম থাকতো যে 10:49, তখন আমরা কী করতাম? মনে রাখবো 9টা থেকে 10টার মধ্যে বলেছে, স্টার্টিং টাইম কত? 9টা, তাহলে 9টার পর থেকে সময় লাগবে 49:11, তার মানে আনসার কী হবে? 9:49:11 বা 49.1/11 past 9, ঠিক আছে? এই দুটো জিনিস খুব ভালো করে মাথায় রাখবে। চলে যাই পরের প্রশ্নে। কোশ্চেন নাম্বার 38 দেখতে পাচ্ছি অঙ্কের প্রশ্ন বলা হয়েছে। কী বলা হয়েছে? কোনো মূলধন 12 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত? তো আমি আমার ইউটিউব চ্যানেলের প্র্যাকটিস সেটগুলোতে এই প্রশ্ন অনেকবার করিয়েছি। আমরা কি দেখতে পাচ্ছি? বার্ষিক সরল সুদের হার নির্ণয় করতে হবে, আর কি বলা হয়েছে? মূলধন দ্বিগুণ হয়েছে। তাহলে কনসেপ্ট একটাই, যে আলটিমেট 1 টাকা আমি যদি রাখি সেটা 2 টাকা হয়েছে, তার মানে এই 2 টাকা হচ্ছে কি? অ্যামাউন্ট। 1 টাকা হচ্ছে কি? প্রিন্সিপাল। তাহলে ইন্টারেস্ট কত পেয়েছি? 1 টাকাই পেয়েছি। সিম্পল ইন্টারেস্ট কত? 1 টাকা। তাহলে 1 টাকায় 1 টাকায় ইন্টারেস্ট, তার মানে 100% ইন্টারেস্ট হয়েছে। 100% ইন্টারেস্ট হয়েছে। তাহলে এই 100% ইজ নাথিং বাট এসআই পার্সেন্টেজ। তাহলে এসআই পার্সেন্টেজের ভ্যালু কত বলা হয়েছে? 100%। আর এসআই পার্সেন্টেজের ভ্যালু আমরা পেয়ে থাকি কী করে? না, আর পার্সেন্টেজ মানে রেট অফ পার্সেন্টেজের সঙ্গে টাইম গুণ করে দিই, তাহলেই আমরা পেয়ে যাই কি? 100%-এর ভ্যালু, তাই তো? তার মানে দুদিকেই পার্সেন্টেজের সাইন আছে, আর পার্সেন্টেজ সাইন রাখার কোনো প্রয়োজন নেই। আমায় বলা হয়েছে টি এর ভ্যালু, সময়ের ভ্যালু কত? 12 বছর। নির্ণয় করতে হবে আর এর ভ্যালু। তাহলে আর এর ভ্যালু কত হবে? না 100/12, 100/12 কাটাকুটি করে ভ্যালু কত হচ্ছে? 4 দিয়ে 4 3 12, 25। তাহলে 25/3 মানে 8.13%। অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক সমাধান। নেক্সট প্রশ্ন বলছে, কোনো মোটর গাড়ি 70 কিলোমিটার/ঘন্টা বেগে যাত্রা শুরু করে প্রতি 2 ঘন্টা অন্তর তার গতিবেগ 10 কিমি/ঘন্টা বৃদ্ধি পায়। খুব ভালো কথা। মোটর গাড়িটি 345 কিমি রাস্তা অতিক্রম করতে কত সময় নেবে? আচ্ছা, তাহলে 70 কিলোমিটার/ঘন্টা বেগে যাচ্ছে, প্রথম 2 ঘন্টা তো সে 70 কিমি/ঘন্টা বেগেই যাবে। তাহলে প্রথম 2 ঘন্টায় সে কত কিলোমিটার যাবে? তুমি বলবে প্রথম 2 ঘন্টায় যাবে সে 140 কিলোমিটার, ঠিক আছে? তো এর পরের যখন নেক্সট ঘন্টা মানে থার্ড ঘন্টায় এসে আমি উপস্থিত হলাম, 2 ঘন্টা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এই 2 ঘন্টা কমপ্লিট হওয়ার পরেই তার গতিবেগ কি 10 কিমি/ঘন্টা বেড়ে গেল। তার মানে এখন তার বেগ কত হলো? না 80 কিলোমিটার/ঘন্টা, 80 কিলোমিটার/আওয়ার, তাই তো? তাহলে 80 কিলোমিটার/ঘন্টা বেগে সে নেক্সট 2 ঘন্টা আবার যেতে হবে। তাহলে নেক্সট 2 ঘন্টায় সে কত পথ যাবে? না 160 কিলোমিটার, 160 কিলোমিটার। তাহলে মোটর গাড়িটি 345 কিমি রাস্তা অতিক্রম করতে হবে। তাহলে কত কিলোমিটার রাস্তা অলরেডি অতিক্রম করে ফেলেছে? না 140 + 160, দ্যাট ইজ 300 কিলোমিটার অলরেডি সে অতিক্রম করে ফেলেছে। তাহলে এই 300 কিলোমিটার অতিক্রম করার পর তার বেগ কত দাঁড়িয়েছে গো? তাহলে এখন তার বেগ দাঁড়িয়েছে কত? 90 কিমি/আওয়ার। কারণ কি? 2 ঘন্টা করে 2টো স্ল্যাব সে অলরেডি কমপ্লিট করে ফেলেছে। ফার্স্ট স্ল্যাবের পরে তার বেগ কত হয়ে দাঁড়ালো? না 80 কিমি/ঘন্টা। নেক্সট 2 ঘন্টা পরে তার আবার 10 কিমি/ঘন্টা বৃদ্ধি পাবে, তার মানে এখন তার বেগ কত? 90 কিমি/আওয়ার। কত পথ তাকে অতিক্রম করতে হবে বাকি আছে? 300 কিমি অলরেডি অতিক্রম করে ফেলেছে, 345 কিমি অতিক্রম করতে হবে, তার মানে আর 40 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। তাহলে 90 কিমি/আওয়ার বেগে 45 কিমি অতিক্রম করতে হবে, মানে হাফ রাস্তা, এই তো বেগের অর্ধেক। তার মানে কি? ও সময়ও কী লাগবে? 1 ঘন্টার অর্ধেক, দ্যাট ইজ 30 মিনিট। তাহলে 2 + 2 4 ঘন্টা তো লাগছেই। আর 45 কিমি অতিক্রম করতে সময় লাগবে কত? 45/90, দ্যাট ইজ হাফ অ্যান আওয়ার। তার মানে 4.12 ঘন্টা। অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক সমাধান। কোশ্চেন নাম্বার 41-এ বলা হয়েছে, একটি ক্লাসে মোট ছাত্রছাত্রী 3/5 ছাত্রী আর বাকি অংশ ছাত্র। তাহলে দেখো 3/5 এই ভগ্নাংশ দিয়ে কী দেখতে পাচ্ছি? যদি টোটাল 5 জন কী থাকে না ছাত্র থাকে, তার মধ্যে 3 জন হচ্ছে ছাত্রী, তাহলে বাকি ছাত্র মানে 2 জন ছাত্র, তাই তো? কতর মধ্যে? 5-এর মধ্যেই। তাহলে অংশ হিসাবে যদি ছাত্র সংখ্যা নির্ণয় করতে চাই, সেটা কত হবে? না 2/5। তাহলে আমি বয়েজ আর গার্লসের কী পেয়ে গেলাম? অংশ হিসেবে নাম্বার পেয়ে গেলাম। এই বয়েজ আর গার্লস টোটাল করে আমার স্টুডেন্ট হবে। তাহলে এক অংশ আমি দেখতে পাচ্ছি টোটাল স্টুডেন্ট হবে, কারণ কি 3/5 আর 2/5 যোগফল কত হবে? 1 হবে। তাহলে এক অংশের মধ্যে 3/5 হচ্ছে গার্লস আর বয়স হচ্ছে 2/5।
এবার বলছে ক্লাসে ছাত্রীর 2 নয় অংশ এবং ছাত্রের 1/4 অংশ অনুপস্থিত। তাহলে ছাত্রছাত্রীদের টোটাল মানে এক অংশের মধ্যে কত অংশ উপস্থিত সেটা নির্ণয় করতে হবে। তাহলে দেখো 3/5 মধ্যে 2/9 কী আছে, অনুপস্থিত আছে। তাহলে 2/9 যদি অনুপস্থিত থাকে তাহলে উপস্থিত কত, 9-এর মধ্যে 2 হচ্ছে অনুপস্থিত। তাহলে 7 জন উপস্থিত কতর মধ্যে, 9-এর মধ্যে। তাহলে গার্লসদের 7-9 অংশ কী হচ্ছে এখন উপস্থিত। তার মানে 3/5 হচ্ছে টোটাল গার্লস, তার মধ্যে 7-9 হচ্ছে উপস্থিত। তাহলে এটা হচ্ছে উপস্থিতির হার, তাই তো। আর বয়সদের মধ্যে কী দেখতে পাচ্ছি, 1/4 অংশ অনুপস্থিত। তার মানে 4 জনে 1 জন অনুপস্থিত, মানে 3 জন কি উপস্থিত। তাহলে 3/4 অংশ হচ্ছে কি উপস্থিত। তাহলে 2/5 ইন্টু 3/4 হচ্ছে বয়সদের মধ্যে উপস্থিতির অংশ। তাহলে এবার দেখো 3 সাথে কত কাটাকুটি করে নাও, 9 আর 3 এখানে দেখতে পাচ্ছি 3 যাচ্ছে, এখানে হচ্ছে 2 যাচ্ছে, কাটাকুটি হচ্ছে 2। তাহলে আলটিমেট দেখতে পাচ্ছি এখানে কত, 7-15, আর এখানে হচ্ছে কত না 3-10। তাহলে এদের যোগ করলে আমি কী পেয়ে যাব, টোটাল ছাত্রদের মধ্যে কতজন উপস্থিত, টোটাল ছাত্রছাত্রীর মধ্যে কতজন উপস্থিত সেটাই তো। তাহলে 7-15 আর 3-10 যোগ করলে কত হবে গো, দেখো 15 আর 10-এর এলসিএম কত, 30। তাহলে 15কে 30 করতে গেলে আমায় 2 দিয়ে গুণ করতে হবে, মানে হয়ে গেল এটা 14-30। আর 10কে 30 করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে, 3 দিয়ে। তাহলে 30 এরপরে কত হবে, 9। তাহলে হয়ে গেল কত, 9-30। 14 আর 9 যোগ করলে কত হবে গো, 23। তাহলে 23-30 হচ্ছে কি টোটাল স্টুডেন্টদের মধ্যে উপস্থিতির হার। তাহলে যেহেতু টোটাল স্টুডেন্ট এক অংশ, তাহলে আমি বলতে পারি 23-30 অংশ ছাত্রছাত্রী কী ছিল, উপস্থিত ছিল। অপশান সি হয়ে যাবে প্রশ্নের সঠিক আনসার। চলে যাই পরের প্রশ্নে, কোশ্চেন নাম্বার 44। আচ্ছা, এই প্রশ্নটিও আমি আমার সেটে করেছিলাম। কী ছিল না, দুটি সংখ্যার গসাগু, দুটি সংখ্যার এইচসিএফ কী বলা হয়েছে, 8। তাহলে নিচের এই 4টি অপশানের মধ্যে কোনটি এদের এলসিএম হতে পারে না, লসাগু হতে পারে না। তাহলে আমি সবসময় মনে রাখবো যে এলসিএম কী হবে না, এইচসিএফ দিয়ে পুরোপুরি ভাগ যাবে, এইচসিএফ দিয়ে পুরোপুরি ভাগ যাবে, বা এলসিএমের একটি ফ্যাক্টর হবে কি, এইচসিএফ। তাহলে এই 4টি সংখ্যার মধ্যে যে সংখ্যাটা এই 4টি অপশানের মধ্যে, সেই অপশানটাই আমার আনসার হবে যেটা 8 দিয়ে পুরোপুরি ভাগ যাবে না। 24 কি 8 দিয়ে পুরোপুরি যায়, তুমি বলে হ্যাঁ দাদা, তাহলে এ আনসার হতে পারে না। 48 কি 8 দিয়ে পুরোপুরি ভাগ যায়, হ্যাঁ দাদা, তার মানে এও আনসার হতে পারে না। 56 কি 8 দিয়ে পুরোপুরি ভাগ যায়, অবশ্যই, তার মানে সিও আনসার হতে পারে না। একমাত্র 60ই হচ্ছে সেই সংখ্যা যে 8 দিয়ে পুরোপুরি ভাগ যায় না, তার মানে অপশান ডি হবে এই প্রশ্নের সঠিক আনসার। নেক্সট প্রশ্ন বলছে, একজন দোকানদার কাছে 45 নম্বর কোশ্চেন, একজন দোকানদারের কাছে যে পরিমাণ ডিম আছে তার 5% হচ্ছে ভাঙা। খুব ভালো কথা। তাহলে 5% যদি ব্রোকেন হয় তাহলে তুমি বলবে 95%। সবসময় এই ধরনের প্রশ্ন আমার কী করতে হবে, নেগেটিভকে বাদ দিতে হবে, পজিটিভকে ধরতে হবে। তারপর 95% আমার কী ছিল না, একদম ঠিকঠাক ছিল, কন্ডিশনে ছিল। 5% ভেঙে গেছে, তাহলে 95% কী আছে না, ঠিকঠাক কন্ডিশনে আছে। আর এই 95%-এর মধ্যে বলছে 93% বিক্রি করার পরে তার কাছে 266 ডিম অবশিষ্ট আছে, তাই তো। তাহলে 95%-এর মধ্যে থেকে 93% অলরেডি বিক্রি করে দিয়েছে। তাহলে আমি 95% এখন ভাববো না, আমি দেখতে পাচ্ছি 93% বিক্রি হয়ে গেছে। তাহলে পড়ে আছে কত এখনও না, 7%। তাহলে এটা হচ্ছে নেগেটিভ দিক, বিক্রি হয়ে গেছে নেগেটিভ দিক, পড়ে আছে কত, পজিটিভ দিক 7%। তাহলে পজিটিভ নিয়ে বিচার করব। তাহলে যদি টোটাল নাম্বার অফ এগ আমি এন ধরে নিই, তার মধ্যে 95% কী ছিল, 95% ছিল ঠিকঠাক একদম কন্ডিশনে। আর এই 95%-এর মধ্যে 7% এখনও পড়ে আছে। তাহলে এটাই হচ্ছে টোটাল নাম্বার অফ ডিম এখন অবশিষ্ট আছে 266-র সঙ্গে, যেটা কার সঙ্গে সমান না 266-র সঙ্গে সমান। ব্যাস, এখান থেকে আমাকে এনের ভ্যালু নির্ণয় করতে হবে। যদি কাটাকুটি যায় কিনা, অবশ্যই যাবে। 266 7 দিয়ে কাটাকুটি যাচ্ছে, দেখতে পাচ্ছি 7 3 21, 7 8 56, একদম। 19 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 19 5 95, 19 2 38, তাই তো। আর এখানে 5 আর 20, ব্যাস। তাহলে 20 2 40, 40 × 100 মানে 4000। অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। চলে যাই পরের প্রশ্ন। পরের প্রশ্ন কোথায়, এই বলছে, এটি ধনাত্মক সংখ্যা যার সঙ্গে 1000 যোগ করলে যোগফল সংখ্যাটির সাথে 1000 গুণ করলে গুণফলের থেকে বড় হয়। ঠিক আছে, তাহলে এই প্রশ্নটি একটু ধাঁধার মতো, একদম কনসেপ্ট বেস প্রশ্ন। প্রশ্নের লাইনটার থেকে যে মানেটাও দেখতে পাচ্ছ, সেই মানেটি রিপ্রেজেন্ট করলেই তুমি আনসার পেয়ে যাবে। কি বলা হয়েছে, ইংলিশে পড়ো। বলেছে পজিটিভ নাম্বার হুইচ ওয়েন অ্যাডেড টু 1000, তার মানে কি পজিটিভ নাম্বার ধরলাম এন, ঠিক
ঠিক আছে, তাহলে এই সংখ্যাটির সঙ্গে 1000 যোগ করা হলো, অ্যাডেড টু কত 1000, অ্যাডেড টু 1000, তাহলে 1000 যোগ করা হলো। যোগ করার পর যে নাম্বারটি পেলাম বা যে যোগফল পেলাম, তাহলে গিভস এ সাম হুইচ ইজ গ্রেটার দ্যান, যেটা হচ্ছে বড়, গ্রেটার দ্যান সাইন দিয়ে এলাম, ওয়েন ইটস মাল্টিপ্লাইড বাই 1000, তাহলে যখন এটার সঙ্গে 1000 গুণ করা হবে তার থেকে বড়। তাহলে দিস পজিটিভ নাম্বার ইজ, তাহলে পজিটিভ নাম্বার এন ধরেছি, তাহলে এনের ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে দেখো এখানে 4টি অপশান আছে, অপশান টেস্ট করো। আমি প্রথমে 7 দিয়ে শুরু করছি, তাহলে 1000-এর সঙ্গে 7 যোগ করলে কত হবে 1007, তাহলে 1007 আর 7 গুণ করলে 1000-এর সঙ্গে কত হবে 7000। তাহলে 1007 কি 7000 থেকে বড়? এটা কি স্যাটিসফাই করছে এই স্টেটমেন্টটিকে? না, এই স্টেটমেন্টটিকে একদম স্যাটিসফাই করছে না, তার মানে এটা আনসার হতে পারে না, তার মানে ডি অপশান আনসার হতে পারে না। সিমিলারলি এন হচ্ছে যদি 5 হয়, তাহলে 5 প্লাস 1000 করলে কত হবে 1005, আর 5 ইন্টু 1000 করলে কত হবে 5000। এটা কি স্যাটিসফাই করছে? কখনোই না, 1005 তো কখনোই 5000 থেকে বড় হতে পারে না, তার মানে এটিও আনসার হতে পারে না। সিমিলারলি 3ও আনসার হবে না, একমাত্র একই হবে সেই আনসার। কারণ কি দেখো 1000 প্লাস 1 করলে কত হয় না 1001, আর 1000-এর সঙ্গে 1 গুণ করলে তো 1000-ই থাকে, তার মানে 1001 তো অবশ্যই 1000-এর অপেক্ষা বৃহত্তম, তাই তো 1001 অবভিয়াসলি 1000 অপেক্ষা কি বৃহত্তম, তার মানে এই স্টেটমেন্টটি কি স্যাটিসফাই করছে আমার এই ইকুয়েশনকে, তার মানে একমাত্র একই হবে সেই সংখ্যা যেটি আমার রিকোয়ার্ড আনসার। অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। চলে যাই পরের প্রশ্নে। কোশ্চেন অফ 51 কী বলা হয়েছে? সাম অফ 750 ইজ ডিস্ট্রিবিউটেড অ্যামং এ বি সি অ্যান্ড ডি। আচ্ছা, বাংলাটাই পড়ি। এ বি সি ডি এর মধ্যে কত 750 টাকা ভাগ করা হয়েছে এমনভাবে যাতে এ এর প্রাপ্ত টাকা বি ও সি এর প্রাপ্ত টাকার যোগফলের সমান, বি এর প্রাপ্ত টাকা সি এর থেকে 125 টাকা বেশি এবং ডি ও সি এর প্রাপ্ত টাকার পরিমাণ সমান। তাহলে এই ধরনের প্রশ্ন আমরা শুরু করবো কোথা থেকে না লাস্ট থেকে। আমাকে এ এর প্রাপ্ত টাকা নির্ণয় করতে হবে। আমি ধরলাম যে ডি এর প্রাপ্ত টাকা হচ্ছে এন, তাহলে ডি এর প্রাপ্ত টাকা যদি এন হয় তাহলে তুমি বলবে সি এর প্রাপ্ত টাকাও হচ্ছে এন, কারণ কি ডি আর সি এর প্রাপ্ত টাকার পরিমাণ সমান। সিমিলারলি বি এর প্রাপ্ত টাকা হচ্ছে সি এর থেকে কত না 125 বেশি, তাহলে এন প্লাস 125 হবে বি এর প্রাপ্ত টাকা। আবার কি দেখতে পাচ্ছি না এ এর প্রাপ্ত টাকা বি ও সি এর প্রাপ্ত টাকা যোগফলের সমান, তাহলে বি আর সি এর যোগফল কত না এন প্লাস 125, মানে 2n প্লাস 125, তার মানে এ এর প্রাপ্ত টাকা কত হলো গো না 2n প্লাস 125। এবার আমি দেখতে পাচ্ছি কত টাকা টোটাল ডিস্ট্রিবিউট করেছি 750, তাহলে এদের যোগফলই হচ্ছে কি 750-এর সঙ্গে সমান, তাহলে 2n প্লাস এন প্লাস এন প্লাস এন মানে 5n, আর 5n আর এখানে হচ্ছে কত না 250, তাহলে 5n প্লাস 250 ইজ ইকাল টু 750-র সঙ্গে ইকুয়াল, তার মানে 5n-এর ভ্যালু কত বেরোলো না 750 মাইনাস 250, দ্যাট ইজ 500, তার মানে n-এর ভ্যালু কত 100। নির্ণয় করতে হবে কি এ এর প্রাপ্ত টাকা, তাহলে এর প্রাপ্ত কত টাকা কত 2n প্লাস 125, এনের ভ্যালু পেয়ে গেছি 100, তাহলে 2 ইন্টু 100 দ্যাট ইজ 200 প্লাস 125 মানে 325। অপশান ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক সমাধান। 325 টাকা এ পেয়েছে। কোশ্চেন অফ 52-তে বলা হয়েছে স্থির জলে একটি নৌকার গতিবেগ 10 কিমি পার আওয়ার। আর কি বলা হয়েছে স্রোতের অনুকূলে 26 কিমি যাচ্ছে এবং স্রোতের প্রতিকূলে 14 কিলোমিটার যাচ্ছে, সময় নিচ্ছে একই। তাহলে আমি এখান থেকে স্রোতের অনুকূল এবং স্রোতের প্রতিকূল, যাকে আমরা ডাউন স্ট্রিম এবং আপস্ট্রিম বলে থাকি, তাহলে ডাউন স্ট্রিমে যাচ্ছে কত কিলোমিটার? ডাউন স্ট্রিমে যাচ্ছে 26 কিলোমিটার, আপস্ট্রিমে যাচ্ছে কত কিলোমিটার 14 কিলোমিটার, সময় লাগছে একই। তাহলে সময় যদি একই লাগে তাহলে ডিস্টেন্স রেশিও যা হবে সেটাই হবে কি স্পিড রেশিও, তাহলে এটা আমরা কী পেয়ে গেলাম স্পিড রেশিও। এই জিনিসটা আমরা খুব মাথায় রাখতে হবে, যদি সময় এক থেকে টাইম কনস্ট্যান্ট থাকে তাহলে যাহা হবে ডিস্টেন্স রেশিও তাহাই হবে স্পিড রেশিও। তাহলে এই যে স্পিড রেশিও আমরা পেলাম, তাহলে একটু কাটাকুটি করে নিই। তাহলে 2 দিয়ে কাটছি, এখানে দেখতে পাচ্ছি 13 আর এখানে হচ্ছে 7, তাই তো। তাহলে এই 13:7 হচ্ছে আমাদের স্পিড রেশিও। কার স্পিড রেশিও না ডাউন স্ট্রিমের স্পিড এবং আপস্ট্রিমের স্পিড রেশিও, তাই তো। এবার দেখো এখান থেকে আমরা ডাউন স্ট্রিম আর আপস্ট্রিমের স্পিড যদি জানি তাহলে সেখান থেকে আমরা বোটের স্পিড আর স্ট্রিমের স্পিডের রেশিও পাবো। বলবে হ্যাঁ একদম। বোটের স্পিড আমরা কী করে বার করি না ডাউন প্লাস আপ বাই 2 মানে 13 প্লাস 7 20/2 দ্যাট ইজ 10, ওকে। আর ডাউন মাইনাস আপ বাই 2 করলে আমরা কী পেয়ে যাবো স্ট্রিমের স্পিড পেয়ে যাবো, তার মানে 13 মাইনাস 7 দ্যাট ইজ 4/2 করলে কত হবে 2। তাহলে 10:2 মানে 5:1 হয়ে যাবে
5:1 হয়ে যাবে বোট এবং স্ট্রিমের স্পিডের রেশিও। আমার এখানে কি বলা হয়েছে, স্পিড অফ বোট, নৌকার গতিবেগ বলা হয়েছে 10 কিমি/আওয়ার, তার মানে 5-এর ভ্যালুই বলা হয়েছে কত, 10। তাহলে 1-এর ভ্যালু নির্ণয় করতে হবে, 1-এর ভ্যালু কত হবে, 2। অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক সমাধান। কোশ্চেন নাম্বার 55-এ বলা হয়েছে গ্রুপ অফ 1200 persons consisting of captains and soldier is traveling in a train। তাহলে সেনাপতি সহ 1200 জনের একটা সৈন্যদল ট্রেনে যাত্রা করছে। খুব ভালো কথা। যদি প্রত্যেক 15 জন সৈনিকের জন্য একজন করে সেনাপতি নিযুক্ত থাকে, আচ্ছা তাহলে দলটা কীরকম হচ্ছে, টোটাল দলের লোক সংখ্যা কত, 1200। টোটাল দলের লোক সংখ্যা হচ্ছে 1200। এই 1200-র মধ্যে কী কী আছে না, 1200-র মধ্যে সোলজার আছে, ঠিক আছে, আর আছে ক্যাপ্টেন আছে। তাহলে ক্যাপ্টেন আর সোলজার নিয়ে হচ্ছে একটা করে দল গঠন হয়েছে। টোটাল 1200 জন ক্যান্ডিডেট, তার মধ্যে বলা হয়েছে যদি 15 জন সোলজার পিছন একজন করে ক্যাপ্টেন থাকে, তাহলে 15 + 1 16 জনের হচ্ছে একটা টোটাল গ্রুপ। তাহলে এরকম কতগুলো গ্রুপ আছে 1200 জনের মধ্যে, সেটা আমি আগে নির্ণয় করতে পারি। তাহলে যতগুলো গ্রুপ হবে ঠিক প্রত্যেকটা গ্রুপে একজন করে ক্যাপ্টেন আছে, তাই তো। তাহলে গ্রুপ সংখ্যা নির্ণয় করতে পারলেই আমি ক্যাপ্টেন সংখ্যা নির্ণয় করতে পারবো, তার মানে কি সেনাপতির সংখ্যা আমরা নির্ণয় করতে পারবো। তাহলে 16 জনের একটা গ্রুপ, 1200 টোটাল ক্যান্ডিডেট, তাহলে গ্রুপ সংখ্যা আমরা কী করে পাবো, 1200/16 করে দেবো, ব্যাস, তাহলেই আমার আনসার পেয়ে যাবো। আচ্ছা 1200/16 কত হবে না, 1200/16 হচ্ছে তোমার 75। 1200/16 কত, 75। তাহলে টোটাল 75টা গ্রুপ তৈরি হয়েছে, প্রত্যেক গ্রুপে একজন করে সেনাপতি বা ক্যাপ্টেন, তার মানে নাম্বার অফ ক্যাপ্টেন কত হবে না 75। অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক সমাধান। কোশ্চেন নাম্বার 56-এ বলা হয়েছে এক ব্যক্তি 1,65,000 টাকা তার কন্যা, স্ত্রী ও পুত্রের মধ্যে এমনভাবে ভাগ করে দেন যাতে কন্যার প্রাপ্ত টাকার অর্ধেক, স্ত্রীর প্রাপ্ত টাকার 1/4 এবং পুত্রের প্রাপ্ত টাকার 1/5 অংশ সমান হয়। তাহলে কন্যার প্রাপ্ত টাকার অর্ধেক মানে ডটার যা পাচ্ছে তার অর্ধেক মানে D/2 = স্ত্রী যা পাচ্ছে তার 1/4 তার মানে Y/4 = সন যা পাচ্ছে তার 1/5-এর সঙ্গে সমান, তার মানে S/5। তাহলে এরা যদি ইকুয়াল হয় তাহলে এদের শেয়ারের রেশিও আমরা বলতে পারি D/W/S = নাথিং বাট, ঠিক এই রেশিওগুলোর হরে যারা বসে আছে এই সংখ্যাগুলোর রেশিওই হবে এদের প্রাপ্ত টাকার রেশিও। তাহলে 2:4:5 হচ্ছে প্রাপ্ত টাকার অনুপাত। তাহলে 2 + 4 + 5 করলে কত হয় না 11, তার মানে 11 টাকার মধ্যে 2 টাকা পাচ্ছে কে, ডটার, ওয়াইফ পাচ্ছে 4 টাকা এবং সান পাচ্ছে 5 টাকা। কিন্তু 11 টাকা তো ভাগ করা হয়নি, ভাগ করা হয়েছে কত, 1,65,000 টাকা। তাহলে 165 আর তার পিছনে 3টে শূন্য। তাহলে 11কে কত গুণ করলে 165 হয়, তুমি বলবে দাদা 11কে 15 গুণ করলে 165 হয়। তাহলে 15 পিছনে আরও 3টে শূন্য, তোমার 15,000 গুণ হয়েছে। তো নির্ণয় করতে হবে কার টাকার পরিমাণ, কন্যার প্রাপ্ত টাকা। কন্যার প্রাপ্ত টাকা পরিমাণ কত, রেশিওতে 2, তাহলে 15,000 × 2 করলে 30,000 হয়ে যাবে কন্যার প্রাপ্ত টাকা। দ্যাট ইজ অপশান নাম্বার বি। চলে আসি পরের প্রশ্নে। পরের প্রশ্ন কী বলা হয়েছে না, কোশ্চেন নাম্বার 63 বলছে ইন এ মিক্সচার অফ মিল্ক অ্যান্ড ওয়াটার দ্য প্রপোর্শন অফ ওয়াটার বাই ওয়েট ওয়াজ 75%। তাহলে দুধ ও জলের মিশ্রণে ওজন হিসাবে 75% জল আছে। খুব ভালো কথা। যদি 60 গ্রাম এই মিশ্রণে 15 গ্রাম জল আরও যোগ করা হয় তবে নতুন মিশ্রণে শতকরা কত ভাগ জল থাকবে, এটা নির্ণয় করতে হবে আমাকে। তাহলে দেখো আমি প্রথমে আমার 60 গ্রাম ছিল আমার ওজন কি না মিশ্রণের, মিক্সচারের ওজন ছিল, এর মধ্যে 75% জল, 75% ফ্র্যাকশন ভ্যালু কত, 75%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 3/4। 25% সমান 1/4 হলে 75% হবে 3/4। তাহলে 60-এর মধ্যে 3/4 আমি কি দেখতে পাচ্ছি, জল দেখতে পাচ্ছি, তার মানে 45 ছিল আমার জল, তার মানে 45 গ্রাম ছিল আমার জল। এবার এই 45 গ্রামের সঙ্গে 15 গ্রাম জল আরও অ্যাড করা হলো, 15 গ্রাম জল অ্যাড করা হলো, তাহলে কত গ্রাম এখন জল হয়ে গেল গো, তুমি বলবে 60 গ্রাম এখন জল হয়ে গেল। তাহলে মিশ্রণও তো 15 গ্রাম মিশ্রণের ভলিউমও তো 15 গ্রাম বাড়বে, তাই তো, মিশ্রণের পরিমাণও তো 15 গ্রাম বাড়বে, কারণ জল আমি অ্যাড করছি, মিশ্রণই অ্যাড করছি। তাহলে মিশ্রণ এখন কত হয়ে গেছে, 75। এটাই কিন্তু খুব ভাইটাল জায়গা। তাহলে 75-এর মধ্যে 60 হচ্ছে এখন কি না জল, 75 গ্রাম মিশ্রণের মধ্যে 60 গ্রাম হচ্ছে জল। তাহলে জলের শতকরা এখন কত পরিমাণ না, তুমি বলবে 60/75 × 100, 60/75 × 100। 25 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 25×3 = 75, 25×4 = 100, 3×20 = 60, 4×20 = 80। অপশান ডি হবে এই প্রশ্নের সঠিক সমাধান। তাহলে এই হয়ে গেল আমার 63 নম্বর প্রশ্ন। এর পরের প্রশ্নে চলে যাই।
এরপরের প্রশ্ন হচ্ছে 66। বলছে এক ব্যক্তি ট্রেনে যাত্রা করার সময় 1 মিনিটে 21টি টেলিফোন পোস্ট দেখতে পায়। 1 মিনিটে 21টি টেলিফোন পোস্ট দেখতে পায়। বলেছে যদি টেলিফোন পোস্টগুলোর মধ্যেকার দূরত্ব 50 মিটার হয় তবে ট্রেনটির গতিবেগ কত ছিল। খুব ভাইটাল প্রশ্ন। দেখো, টেলিফোন পোস্ট কটা আছে? 21টা। তাহলে এদের মধ্যে গ্যাপ কটা? দেখো, খুব ভালো করে বুঝো। প্রথম টেলিফোন পোস্ট, তার পরের টেলিফোন পোস্ট, এই দুই টেলিফোন পোস্টের মধ্যে গ্যাপ কত? না 50। ঠিক আছে, তাহলে 21টা যদি টেলিফোন পোস্ট হয় তাহলে গ্যাপ কত হবে? সবসময় মনে রাখবো গ্যাপ হবে 1 কম। তার মানে টোটাল আমি 20টা এরকম 50 মিটারের গ্যাপ দেখতে পাবো। তার মানে 50 ইন্টু 20 হয়ে যাবে আমার টোটাল ডিস্টেন্স কভার্ড বাই কি? না ট্রেন। তাহলে 50 ইন্টু 20 এত ডিস্টেন্স সে কভার করেছে 1 মিনিটে। কত মিনিটে? না 1 মিনিটে। তাহলে এর সঙ্গে 60 গুণ করলে আমি পেয়ে যাব কি? না 1 ঘন্টায় কত টোটাল ডিস্টেন্স কভার করেছে। এবার এই যে ডিস্টেন্সটা এখন পাচ্ছি, এই ডিস্টেন্সটা কিসে পাচ্ছি? না এই ডিস্টেন্সটা আমরা মিটারে পাচ্ছি, তাই তো? এই ডিস্টেন্সটা আমরা কিসে পাচ্ছি? মিটারে পাচ্ছি। তাহলে একে কিলোমিটারে ট্রান্সফার করতে গেলে আমার কী করতে হবে? 1000 দিয়ে ভাগ করতে হবে। 1000 দিয়ে ভাগ করতে হবে, 3টে শূন্য এখানে ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে কত আনসার বেরোলো? 5 দুগুণে 10 ইন্টু 6, 60 কিলোমিটার। 60 কিলোমিটার পার ঘন্টা হবে এই প্রশ্নের সঠিক আনসার, অপশান সি। চলে যাই পরের প্রশ্ন। দেখো 68 নাম্বার প্রশ্নে কী বলা হয়েছে? কত টাকার 5/12 অংশ? তাহলে ধরলাম, যখনই দেখবো কত টাকার, তা ধরে নাও n টাকা। n টাকার 5/12 বলা হয়েছে 100 টাকা 3/3 অংশের সঙ্গে সমান। তার মানে 100 ইন্টু 3/3কে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করলে কত হবে? 4×3=12, তাহলে 15/4 সঙ্গে সমান। এবার কাটাকুটি করে ফেলো। 5কে দেখতে পাচ্ছি এখানে কাটাকুটি যাচ্ছে, 3 হচ্ছে, 4 3 12, তাহলে n সমান কত হচ্ছে? যেখানে 100 হবে। তাহলে 3 ইন্টু 3 মানে 9, মানে 900। তাহলে এনের ভ্যালু কত? 900 টাকা। অপশান সি হবে এই প্রশ্নের সঠিক আনসার। 70 নাম্বার কোশ্চেন, একদম সেম কোশ্চেন আমি আমার ক্লাসে করেছি। একদম যে সমস্ত স্টুডেন্টরা আমার ক্লাসে অঙ্কর ক্লাস করেছে বা যারা মক টেস্ট জন্য আমি যে টেস্ট নিয়েছিলাম এবং তার যে সলিউশন করেছিলাম, টোটাল 5টা টেস্ট আমি কন্ডাক্ট করেছিলাম, তার মধ্যে এই প্রশ্নটি হুবহু কমন, হুবহু সেম ডেটা। তাহলে 140 টাকায় বিক্রি করে শতকরা লাভের সাংখ্যমান দ্রব্যটি ক্রয় মূল্যের সাথে সমান। এর মানে কি? যদি আমি ধরে নিই যে কস্ট প্রাইস হচ্ছে এক্স, তাহলে প্রফিট পার্সেন্টেজ মনে রাখবো X%। প্রফিট পার্সেন্টেজ কত হয়েছে গো? X%। তাহলে আমরা জানি সেলিং প্রাইস কী করে নির্ণয় করতে হয়? না সিপি প্লাস প্রফিট করে, তাই তো? সিপি তো বলা হয়েছে এক্স, প্রফিট পার্সেন্টেজ বলা হয়েছে X%। তার মানে অ্যাকচুয়াল প্রফিট কত? প্রফিট সবসময় কার উপর ক্যালকুলেট করা হয়? কস্ট প্রাইসের ওপর। তাহলে এক্সের ওপর X%, তাই তো? তার মানে এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 100 হচ্ছে আমার, x+x² হচ্ছে আমার সেলিং প্রাইসের পরিমাণ, যার ভ্যালু বলা হয়েছে কত? 140। এবার এখান থেকে যদি আমাকে এক্সের ভ্যালু নির্ণয় করতে হয় মিডল টার্ম করে, খুবই টাইম টেকিং হবে। তাহলে আমাকে অপশান টেস্ট করতে হবে। দেখো, এমন কোন সংখ্যা এক্স যার স্কোয়ারকে 100 দিয়ে ভাগ করলে, টোটাল কত হবে? 140। তাহলে যদি আমি দেখতে পাচ্ছি, খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি যে আমি যদি সংখ্যাটাকে এক্সকে 80 ধরি, তাহলে এক্সের ভ্যালু যদি 80 হয়, 80 স্কোয়ার করলে কত হবে গো? 6400। ঠিক আছে, আর 6400কে 100 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি? 64। আর 80 + 64ই হচ্ছে আমার কত? 144 সঙ্গে ইকুয়াল। 144 সঙ্গে ইকুয়াল। তার মানে অপশান বি হয়ে যাবে সেই সংখ্যা যেটি হচ্ছে আমার দ্রব্যটির ক্রয় মূল্য। অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 72তে কী বলা হয়েছে? যদি একটি ক্যালেন্ডার বছরে জানুয়ারি শুরু হয় সোমবার, তাহলে জানুয়ারিতে কতগুলি বুধবার আছে? আচ্ছা, তোমরা আমাকে একটা কথা বলো, এই জানুয়ারি মাসে টোটাল দিন সংখ্যা কত? তুমি বলো, 31 দিন হচ্ছে টোটাল দিন সংখ্যা। 1 তারিখ হচ্ছে কি? মানডে হচ্ছে আমার 1 তারিখ। আচ্ছা, এরপরে ঠিক 7 দিন পর আবার মানডে আসবে, তার মানে 8 তারিখ আবার মানডে হবে। তারপরে আরও 7 দিন পর আবার মানডে আসবে, তার মানে 15 তারিখ মানডে হবে। তারপরে আরও 7 দিন পর 22 তারিখ, এবং আরও 7 দিন পর 29 তারিখ হবে মানডে, তাই তো? তাহলে টোটাল কটা মানডে পাচ্ছি গো? টোটাল 5টা মানডে পাচ্ছি। টোটাল মানডে কতগুলো পেলাম? 5টা। আচ্ছা, মনে রাখবো যে যদি মানডে যেদিন আমার শুরু হচ্ছে 1 তারিখ দিয়ে, সেদিন অবশ্যই 5টি পাবো, ঠিক আছে? নাম্বার অফ দিন সংখ্যা যদি 31 হয়, তার মানে হচ্ছে 29 শেষ হচ্ছে কোথায়? মানডে দিয়ে। তাহলে এরপরে আরও 2 দিন আমি পাবো, 29-এর পরে 30 এবং 30-এর পর 31, তবেই আমার পুরো মাসটি শেষ হবে। তার মানে এই দুদিনও আমরা কটা করে দিন
কটা করে দিন পাবো না 5টা করে দিন পাবো, তার মানে মানডের পর টুইসডে এবং ওয়েডনেসডে, টুইসডেও পাবো আমি 5টা, ওয়েডনেসডেও পাবো আমি 5টা, যদি আমার নাম্বার অফ দিন সংখ্যা 31 হয়। যদি নাম্বার অফ দিন সংখ্যা 30 হতো তাহলে আমার কী হতো না, তাহলে আমার শুধু টুইসডে পেতাম হচ্ছে কটা, মঙ্গলবার কটা পেতাম না 5টা পেতাম, বুধবার তখন আমি 4টে পেতাম। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে, এইভাবে খুব সহজে আমাদের কোনো রকম কোনো ট্রিক্স বা কোনো রকম কোনো ফর্মুলা না মুখস্থ রেখে একদম বেসিক ক্যালেন্ডারের আইডিয়া দিয়ে এই ধরনের প্রশ্নের সমাধান করা যায়। অপশান ডি হবে এই প্রশ্নের সঠিক সমাধান। চলে যাই পরের প্রশ্নে। পরের প্রশ্ন বলা হয়েছে কোশ্চেন নাম্বার 77। একটি অংশীদারি ব্যবসায় এ ও বি এর মূলধন অনুপাত বলা হয়েছে 3:2। খুব ভালো কথা। তাহলে মূলধনের অনুপাত মানে কি? মূলধনের অনুপাত মানে কি? আমাকে ইনভেস্টমেন্ট রেশিও বলা হয়েছে কত? 3:2। খুব ভালো কথা। আমরা জানি যে ইনভেস্টমেন্ট রেশিও যা হবে প্রফিট রেশিও তাই হবে, প্রফিট রেশিও তাই হবে যদি না তারা মধ্যিখানে মাঝে কোনো একটা জায়গায় বিজনেস স্টপ করে চলে না যায় বা তাদের যে পরিমাণ ইনভেস্ট সেটা তুলে না নেয়। ঠিক আছে, তার মানে যে পরিমাণ ইনভেস্ট করেছে সেই পরিমাণটা টাকাটা লাস্ট অবধি তার ব্যবসায় খেটেছে, তাহলে এটা ইনভেস্টমেন্ট রেশিও, এটাই হচ্ছে আমার প্রফিট রেশিও। ওকে, এবার কি বলা হয়েছে না, যা প্রফিট হয়েছে তার 5% কোথায় চলে গেছে? চ্যারিটিতে চলে গেছে। খুব ভালো কথা, চ্যারিটি চলে গেল, খুব ভালো কথা। তাহলে 5% যদি চ্যারিটি চলে যায় তাহলে বাকি কত পড়ে আছে? 95% পড়ে আছে। তাহলে এই 95% প্রফিট এরা শেয়ার করবে নিজেদের মধ্যে 3:2 অনুপাতে। বলবে হ্যাঁ একদম ঠিক, কোনো ব্যাপার না। আর কি বলা হয়েছে? এর শেয়ার বলে দেওয়া হয়েছে, তাহলে এর শেয়ার তো 3, তাহলে 3-এর পরিমাণ বলা হয়েছে কত? 855। তাহলে কত গুণ করলে 3-এর 855 হয় গো? তুমি বলবে দাদা 855/3 করে দেবো। তাহলে 855/3 করলে কত হবে দেখে নিই। তাহলে দেখো আমার করারও দরকার নেই, আচ্ছা করে নাও একবার। মানে কত হচ্ছে এখানে? 3×2 = 6, 28 3 = 84, 3×285 গুণ, তাই তো? তাহলে আমার টোটাল প্রফিট কত হলো? 3 যদি এর শেয়ার হয়, 2 যদি বি এর শেয়ার হয়, 5 হচ্ছে আমার টোটাল শেয়ার। তাহলে 5-এর ভ্যালু কত হবে? 3-এর ভ্যালু যদি 855 285 গুণ হয়, তাহলে টোটাল প্রফিট হচ্ছে 5 × 285 গুণ, 5 × 285। তাহলে এই যে ভ্যালুটি বেরোলো 5 × 285, এটা কিন্তু কার সঙ্গে সমান? হ্যাঁ 95%-এর সঙ্গে সমান, কারণ 95%ই আমরা দুজনের মধ্যে ভাগ করেছি, 5% তো চ্যারিটিতে চলে গেছে। তাহলে টোটাল প্রফিট কিন্তু এটি নয়, এটি 95%-এর সমান। আমাকে 100%-এর ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে 95 × 100, ব্যাস গল্প শেষ। তাহলে এবার দেখো কাটাকুটি করে নাও। 19 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 19 5 × 95, 19কে দিয়ে কাটাকুটি যাচ্ছে এখন 285 অবশ্যই, 19 1 × 19 আর হচ্ছে তোমার এখানে 15, 5 5 কেটে গেল, তাহলে 15 × 100, 1500 হবে এই প্রশ্নের সঠিক আনসার। অপশান বি হয়ে যাবে প্রশ্নের সঠিক আনসার। তো চলে যাই পরের সংখ্যা। দ্য অ্যাভারেজ অফ 10 নাম্বারস ইজ 7. ইফ ইচ নাম্বার ইজ মাল্টিপ্লাইড বাই 12, দেন দ্য অ্যাভারেজ অফ দ্য নিউ সেট অফ নাম্বার। সবসময় মনে রাখবো, যদি কিছু সংখ্যার অ্যাভারেজ বলা থাকে, প্রত্যেক সংখ্যাকে যদি 12 গুণ করা হয় তাহলে অ্যাভারেজও কিন্তু 12 গুণ হবে। অ্যাভারেজও কী হবে? 12 গুণ হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো অ্যাভারেজ কত ছিল আগে? 7, প্রত্যেক সংখ্যাকে 12 গুণ করা হয়েছে, তাহলে অ্যাভারেজ 12 গুণ হলে কত হবে না? 7 × 12, দ্যাট ইজ 84 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। অপশান ডি। চলে যাও পরের প্রশ্নে। কোশ্চেন নাম্বার 81 বলা হয়েছে, ইফ এ বাকেট ইজ 60% ফুল দেন ইট কন্টেন্স 4 লিটার মোর ওয়াটার দ্যান হোয়েন ইট ওয়াজ 46.23% ফুল। তাহলে একটি বাকেটে 46.23% ভর্তি থাকলে যে পরিমাণ জল থাকবে তার থেকে 4 লিটার জল বেশি থাকবে যদি সেটা 60% ভর্তি থাকে। তাহলে 46.23 আর 60%-এর ডিফারেন্সই হবে 4 লিটারের সঙ্গে সমান, তাই তো? তাহলে 60 - 46.23 মানে কত হচ্ছে গো? 318 আর 138 আর 2 40, 140/3, তাই তো? তার মানে হচ্ছে ডিফারেন্স কত হচ্ছে? ডিফারেন্স কত হচ্ছে তুমি বলবে দাদা? 180 - 140, দ্যাট ইজ 40/3% হচ্ছে এদের ডিফারেন্স। আর এই ডিফারেন্স কার সঙ্গে সমান না? 4 লিটারের সঙ্গে সমান। নির্ণয় করতে হবে জল ধারণের ক্ষমতা, মানে 100%-এর ভ্যালু। 100%-এর ভ্যালু নির্ণয় করতে হবে, কত হবে? 40 × 340 × 100, ব্যাস এটাই আমার আনসার। 10 বার এখানে 10, তার মানে হচ্ছে কত? 30 লিটার। অপশান এ হবে এই প্রশ্নের সঠিক সমাধান। কোশ্চেন নাম্বার 83-তে বলা হয়েছে, দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট 9 প্রাইম নাম্বারস ইজ। এই প্রশ্নটিকে সেকেন্ডে করার জন্য যেটা তোমার মনে রাখতে হবে যে প্রথম 9টি মৌলিক সংখ্যার সাম কত, যোগফল কত। সবসময় মনে রাখবো প্রথম 9টি মৌলিক সংখ্যার যোগফল হচ্ছে 100। তাহলে 100 যদি এদের সাম হয় তাহলে গড় কত হবে
9টি সংখ্যা আছে, তাহলে 100/9 করে দেবো। 100/9 = কত? 11 পূর্ণ 1 9। অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক সমাধান। কোশ্চেন নাম্বার 87 বলা হয়েছে একটি ফ্যানের ধার্য মূল্য 1500 টাকা, লিস্টেড প্রাইস, এবং ওই ধার্য মূল্যের উপর 20% ছাড় দেওয়া হয়েছে। খুব ভালো কথা। তাহলে 1500 টাকার যদি ধার্য মূল্য হয়, বা ধরুন 1500 টাকা যদি আমার মার্ক প্রাইস হয়, তার উপর 20% ছাড় দেওয়া হয়। 20% ফ্র্যাকশন ভ্যালু কত? 20% ফ্র্যাকশন ভ্যালু আমরা জানি কত? 1/5। তার মানে 5 টাকা যদি মার্ক প্রাইস হয়, তাতে 1 টাকা ছাড় দেওয়া হয়েছে। তাহলে বিক্রি করা হয়েছে কত? বিক্রি করা হলো কত? তুমি বলবে 4 টাকা বিক্রি করা হয়েছে। তাহলে 5-এর ভ্যালু কত বলা হয়েছে? 1500। তো 4-এর ভ্যালু কত হবে? না 1200। তাহলে 1200 টাকা হচ্ছে সেলিং প্রাইস। সেটা হচ্ছে কি? প্রথমবার ডিসকাউন্ট 20% ছাড় দেওয়ার পরে। বলা হয়েছে আর কত অতিরিক্ত ছাড় দিলে ওই ফ্যানটি একজন ক্রেতা 1104 টাকায় কিনে নিতে পারবে। তাহলে 1200 টাকায় যদি আমি বিক্রি করি, তাহলে আমি 20% ছাড় পাই। যদি 1200 টাকা আমি কিনি, তাহলে আমি 20% ছাড় পাবো, কিন্তু আমাকে 1104 টাকায় কিনতে হবে। তাহলে আমি কত এক্সট্রা ছাড় আমি পাবো? আর তাহলে যখন এক্সট্রা ছাড়ের গল্প আসবে, তখন 1200ই হয়ে যাবে কি? মার্ক প্রাইস। তখন আমার 1200ই কী হয়ে যাবে? মার্ক প্রাইস। তাহলে 1104 টাকা আমায় কিনতে হচ্ছে। এখন এসপি কত হচ্ছে? 1104। কত টাকা ডিসকাউন্ট পাচ্ছি? দেখতে পাচ্ছি আমি 96 টাকা ডিসকাউন্ট পাচ্ছি। তাহলে 96 ডিসকাউন্ট কার ওপর পাচ্ছি? না 1200-র ওপর পাচ্ছি। তাহলে 96/1200 ইন্টু 100 করলেই আমি পেয়ে যাব এক্সট্রা ডিসকাউন্ট, অতিরিক্ত ছাড় কত পার্সেন্ট দেওয়া হয়েছে তার পরিমাণ। দেখো পুরোপুরি দুটো শূন্য কেটে যাচ্ছে। 12 × 8 = 96, 8% হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার, অপশান এ। পরের প্রশ্ন, 2 জন লোক এবং 7 জন বালক একটি কাজ 14 দিনে করতে পারে। তা আমরা সবাই জানি যে টাইম অ্যান্ড ডিস্টেন্সের টোটাল ওয়ার্ক আমরা কী করে নির্ণয় করি? না এফিসিয়েন্সি ইন্টু টাইম করে। তাহলে এই 2 জন লোক এবং 7 জন বালক, এদের টোটাল এফিসিয়েন্সি ইন্টু 14 হচ্ছে টোটাল ওয়ার্ক। তার মানে 2 men + 7 boy ইন্টু 14 হচ্ছে টোটাল ওয়ার্ক। আবার সেই কাজটাই করছে কি 3 জন লোক 8 জন বালক। তার মানে 3 men আর কি কত? না 8 boy। কত দিনে গো? না 11 দিনে। তার মানে এই দুটো ওয়ার্ক হচ্ছে সেম। তাহলে এখান থেকে আমরা ম্যান আর বয়ের এফিসিয়েন্সি রেশিও পেয়ে যাব। দেখো 14 × 2 = 28, এখানে হচ্ছে 11 × 3 = 33। তার মানে ডিফারেন্স কত? 5। তাহলে 5 men = 14 7 কত? 14 7 হচ্ছে 98, আর এখানে হচ্ছে 11 8 88। তার মানে 10 বয়। তাহলে কত সহজে আমরা দেখো ইজিলি এদের ডিফারেন্স নির্ণয় করতে পারলাম। তাহলে ম্যান আর বয়ের এফিসিয়েন্সি রেশিও কত হবে? 10/5, দ্যাট ইজ 2:1। তাহলে ম্যানের এফিসিয়েন্সি 2 হয়, তাহলে বয়ের এফিসিয়েন্সি 1। তাহলে এখন আমি এবার এফিসিয়েন্সি নিয়ে কাজ করব। এবার আমরা নির্ণয় করতে বলেছি কি 8 জন লোক আর 6 জন বালক ওই কাজে 3 গুণ কাজ কতদিনে শেষ করতে পারবে। আচ্ছা দেখো তো এখানে 8 জন লোক আর 6 জন বালকের টোটাল এফিসিয়েন্সি কত? না ম্যান হচ্ছে 2 এফিসিয়েন্সি, তাহলে 2 8 কত? 16। আর 6 জন বালকের এফিসিয়েন্সি কত? 1। তার মানে 16 + 6, দ্যাট ইজ 22 এফিসিয়েন্সি নিয়ে আমায় কাজ করতে হবে। তাহলে এই 22 এফিসিয়েন্সি নিয়ে 3 গুণ কাজ কতদিনে শেষ করতে হবে। তাহলে আগে আমি এখান থেকে টোটাল যে কোনো একটি ইকুয়েশন থেকে, আইদার এই ইকুয়েশন অথবা এই ইকুয়েশন থেকে আমি টোটাল কাজটা বের করে নিই, অ্যাকচুয়াল কাজটা কত ছিল। তাহলে 2 জন লোক, তাহলে 2-এর সঙ্গে কত গুণ করবো? 2, মানে 4। আর 7 জন বালক মানে 7 × 1, দ্যাট ইজ 7। তাহলে 7 + 4 11। 11 ছিল আমার টোটাল এফিসিয়েন্সি, এবং এই 11 এফিসিয়েন্সি নিয়ে 14 দিন লেগেছিলো। তাহলে 11 × 14 ছিল আমার টোটাল ওয়ার্ক। কিন্তু এই কাজ করলে হবে না, এর 3 গুণ করতে হবে। তার মানে 11 × 14 × 3, এটাই হচ্ছে টোটাল ওয়ার্ক। তাহলে এই কাজ শেষ করতে হবে, তাহলে কত এফিসিয়েন্সি নিয়ে করতে হবে? 22 এফিসিয়েন্সি। কত সময় লাগবে? তাহলে 11 × 14 × 3/22। তাহলে 11 2 7, মানে 7 3 21 দিন। অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক সমাধান। চলে যাই পরের প্রশ্নে। বলেছে দ্য লিস্ট পারফেক্ট স্কোয়ার নাম্বার ডিভিজিবল বাই 3 4 5 6 8। 3 4 5 6 8 দিয়ে বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। তাহলে পূর্ণবর্গ সংখ্যাটাই না থাকতো আমায় কী করতে হতো? না 3 4 5 6 8কে কী করতে হতো? এলসিএম করতে হতো। 3 4 5 6 8-এর এলসিএম করতে হতো। ঠিক আছে, তারপর আমাকে নির্ণয় করতে হতো যে সেই সংখ্যাটা হচ্ছে সবসময় 3 4 5 6 8 দিয়ে বিভাজ্য হবে, এদের এলসিএম বা লসাগু যে হবে। এবার সেটি কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নাও হতে পারে, হলে তো খুব ভালো কথা। না হলে আমায় কী করতে হবে? পূর্ণবর্গ সংখ্যা বানাতে হবে। তার মানে তার কোন গুণিতক একটি পূর্ণবর্গ বা পারফেক্ট স্কোয়ার নাম্বার সেটা নির্ণয় করতে হবে। কিন্তু এত কিছু আমি পরীক্ষা হলে করবো না। আমি কি করব? না
ডিভিসিবিলিটি চেক করব। আচ্ছা আমাকে বলো 900 কি 3 দিয়ে ভাগ যায়? বলবে হ্যাঁ একদম। 400 কি 900 কি 4 দিয়ে ভাগ যায়? একদম, কারণ 900-র মধ্যে কী লুকিয়ে আছে? 100 লুকিয়ে আছে। বা 900-র লাস্ট দুখানা ডিজিট কি? দুখানা শূন্য, তাহলে লাস্ট দুখানা ডিজিট যদি দুটো শূন্য থাকে সেটা 4 দিয়ে অবশ্যই ভাগ যাবে। 905 দিয়ে অবশ্যই ভাগ যাবে, আর 6 দিয়ে অবশ্যই ভাগ যাবে, কিন্তু 8 দিয়ে কি ভাগ যাবে? না, 8 দিয়ে কখনোই কিন্তু 900 ভাগ যাবে না। তার মানে এটি কিন্তু আনসার হতে পারে না। 1200 কি 3 দিয়ে ভাগ যাবে? অবশ্যই। 4 দিয়ে ভাগ যাবে? অবশ্যই। 5 দিয়ে তো অবশ্যই ভাগ যাবে। 6 দিয়ে ভাগ যাচ্ছে। 8 দিয়ে ভাগ যাচ্ছে কি না? অবশ্যই। লাস্ট তিনখানা ডিজিট চেক করবো। 200 অবশ্যই 8 দিয়ে ভাগ যায়। 25 8-এ হচ্ছে 200, তার মানে 1200 হচ্ছে 3 4 5 6 8, এই প্রত্যেকটি সংখ্যা দিয়ে বিভাজ্য। তার মানে 1200 আনসার হতে পারে, কিন্তু 1200 কি পূর্ণবর্গ সংখ্যা? না, 1200 পূর্ণবর্গ সংখ্যা নয়। তার মানে 1200-র কোন গুণিতক? 1200-রই গুণিতক হবে সেই সংখ্যাটি। তাহলে 1200-র কোন গুণিতক পূর্ণবর্গ সংখ্যায়? 4টে অপশানের মধ্যে দেখতে পাচ্ছি। 2500 কি 1200-র গুণিতক? না, তার মানে এও আনসার হতে পারে না। 3600 কি 1200-র গুণিতক? অবশ্যই। 1200 ইন্টু 3 করলেই তো আমি 3600 পেয়ে থাকি, এবং 3600 একটি পূর্ণবর্গ সংখ্যাও বটে, 60 স্কোয়ার, তাই তো? তার মানে অপশান ডি হবে এই প্রশ্নের সঠিক সমাধান। অপশান ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক সমাধান। চলে যে পরের প্রশ্ন, আবার একটা খুব সুন্দর প্রশ্ন, একদম পিএসসি সর্বকালের সেরা প্রশ্ন, যেটা পিএসসি সবসময় জিজ্ঞেস করে থাকে। আচ্ছা, এই ধরনের প্রশ্ন সলভ করার জন্য তোমরা ইউটিউবে অনেক ট্রিক্স দেখেছো, ট্রিক্সে ভরে ভরে ট্রিক্স আছে, কিন্তু জাস্ট মনে রাখবে যে এই প্রশ্নটা সলভ করার জন্য আমি তোমাদের বলবো ইউনিট ডিজিট দিয়ে কাজ করবে। ইউনিট ডিজিট দিয়ে এই প্রশ্নের সলিউশন খুব সহজে করা যায়। ঠিক আছে, দেখো 999 পূর্ণ 995/999। আচ্ছা, কী লিখতে পারো এটাকে? 999 প্লাস 995/999 লিখতে পারো। এটা হচ্ছে বেসিক মেথড, ইন্টু 999, তাই তো? তাহলে দেখো 999 ইন্টু 999 মানে 999 স্কোয়ার, 999 স্কোয়ার হোল স্কোয়ার। আর 995/999 ইন্টু 999 করলে 999 ক্যান্সেল আউট হয়ে যাবে, পড়ে থাকবে কি? 995। ব্যাস, দেখো তো এই 999 9 আছে, 9-এর হোল স্কোয়ার, তাহলে 9-এর হোল স্কোয়ার করলে আমরা ইউনিট ডিজিট কী পাই? 1 পাই। 995 থেকে ইউনিট ডিজিট কী পাচ্ছি? 5 পাচ্ছি। তাহলে 1 + 5 6 হয়ে যাবে এই পুরো সিম্পলিফিকেশনের আনসারের ইউনিট ডিজিট। তাহলে 4টি অপশনের মধ্যে ইউনিট ডিজিট 6 কোথায় দেখতে পাচ্ছি? এখানেও নেই, এখানেও নেই, এখানেও নেই, একমাত্র অপশান বি হচ্ছে সেই সংখ্যা যেখানে ইউনিট ডিজিট কী দেখতে পাচ্ছি? 6। তার মানে অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক সমাধান। কোনো ট্রিক্স ফিক্স ওসব বেকার বাবা, ওসব দেখে মাথায় বোঝা বাড়ানোর কী লাভ, কী দরকার? কোশ্চেন নাম্বার 94, 1/4 of a tank holds 135 liters of water. 1/4 of a tank holds 135 liter of water, মানে টোটাল যে ভলিউম তার 1/4 অংশের পরিমাণ বলা হয়েছে কত? 135 লিটার। তার মানে টোটাল ট্যাঙ্কটিতে কত জল ধরবে? তুমি বলবে দাদা 135 ইন্টু 4। খুব ভালো কথা। এবার যদি ট্যাঙ্কটিতে 180 লিটার জল থাকে, তাহলে ট্যাঙ্কটির কত অংশ জল আছে? তাহলে টোটাল ভলিউম তো 135 ইন্টু 4, তাহলে 180 লিটার জল যদি থাকে তাহলে কত অংশ হবে? সবসময় টোটাল কোথা থাকে? নিচে থাকে। তার মানে 180/135 ইন্টু 4ই হবে সঠিক আনসার। ব্যাস, কাটাকুটি করে ফেলো। আমি দেখতে পাচ্ছি এখানে 180 4 দিয়ে কাটাকুটি যাচ্ছে অবশ্যই। তাহলে 4 4 16, আর এখানে হচ্ছে 4 5 20, 45। তাহলে দেখতে পাচ্ছি 45 দিকে পুরোপুরি কাটাকুটি যাচ্ছে, দেখি তো। 45 দিয়ে পুরোপুরি কাটাকুটি যাচ্ছে, একদম 3বার যাচ্ছে, তার মানে 1-এর 3 হবে এই প্রশ্নের সঠিক সমাধান। দেখি তারপরে প্রশ্ন 96। নাম্বার 96-এ বলা হয়েছে এ নাম্বার রিডিউসড বাই 35% বিকামস 325। তাহলে 35% হ্রাস পেলে সংখ্যাটি হয় 325। আচ্ছা, 35% হ্রাস পেয়েছে, রিডিউসড বাই, তাহলে হয়েছে কত? তার মানে 100 যদি পুরো সংখ্যাটির ভ্যালু থাকতো, সেটা 35 কমেছে, তার মানে 100 - 35% হয়েছে, সংখ্যাটি কমে, তার মানে 65% হয়েছে। আর 65%-এর ভ্যালু কত বলা হয়েছে? 325। কত গুণ হয়েছে গো? তুমি বলে 5 গুণ। 65-কে 5 গুণ করলে 325 হয়। ঠিক আছে, তার মানে 100% হচ্ছে সংখ্যাটির অ্যাকচুয়াল ভ্যালু। তাহলে 100%-এর ভ্যালু কত হবে? 5 গুণ করলে হবে 500। তাহলে এটাই ছিল অ্যাকচুয়াল সংখ্যাটি। বলা হয়েছে এবারে যদি সংখ্যাটিকে বৃদ্ধি করে 650 করা হয়, তাহলে কত % শতকরা বৃদ্ধি পাবে, তাই তো? তাহলে দেখো 650 করা হয়েছে মানে 500 থেকে 650 মানে কত বৃদ্ধি পেয়েছে? দাদা 150 বৃদ্ধি পেয়েছে। কত বৃদ্ধি পেয়েছে? 150। কতই বৃদ্ধি পেয়েছে? সবসময় ইনিশিয়াল বা অ্যাকচুয়াল ভ্যালুর উপর বৃদ্ধি পায়। তার মানে 150/150, সরি 150/500, তার মানে পার্সেন্টেজ হিসাবে কত বৃদ্ধি পেয়েছে? ইন্টু 100। ব্যাস,
তার মানে 30% হয়েছে, ইনক্রিজ করেছে, বা 30% কী হয়েছে, এর শতকরা বৃদ্ধি হয়েছে। অপশান বি হবে এই প্রশ্নের সঠিক সমাধান। তো এটাই ছিল এই সেটটির লাস্ট প্রশ্ন। তো আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। এর পরের সেটগুলোর প্রশ্নের সলভ আমি অবশ্যই করবো আমার চ্যানেলে। তার জন্য তোমাদের এটা করতে হবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর এর সঙ্গে আরেকটি কথা তোমাদের বলে দিই, আমরা এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেলকে টার্গেট করেও অনেক নতুন নতুন ক্লাস নিয়ে আসবো। স্পেশালি জিওমেট্রি ক্লাস স্টার্ট হবে আগে,